আমি সেরকম মন মানসিকতা কখনো মনে খুশিও না, তবে কষ্ট লাগে যাদেরকে এত আপন ভাবি, সে নিজের ঘরই হোক আর পরই হোক, তারা যখন যাই হোক তারা যখন মিথ্যা বলে। কিছু কাছের মানুষের কাছ থেকে এত বড় কয়েকটা মিথ্যা কথা পেয়েছি যে মিথ্যা কথাটা তুলনা হয় না। ওই আসছে ওরই পুজো শপিং, আমাদের তার পুজো নাই। ওর কত ঠাকুমা আছে, তারপরে কি বলে পিসি ঠাম্মা আছে, বাবা আছে, এ আছে, ও আছে, ওকে কিনে দেয়। অবশ্য ওর পুজোর মার্কেটিং পুজোর সময় হয়নি, ওর মানে অনেক দিন আগে, এক বছর আগেও হয়তো একটা জামা কেনা হয়েছে, সেটাও পরেইনি, সেটা ভরে রেখে দিয়েছে, সেটাও পুজোর সঙ্গে অ্যাড করে, বা তার আগে কেনা হয়েছে, বা ও জন্মদিনে সেইগুলোও অ্যাড করে, মানে গত এইটা ওর নভেম্বরে জন্ম, মানে গত বছর নভেম্বর মাসে যেটা কেনা হয়েছে সেটা ও এই পুজোর জন্যই রেখে দিয়েছে। তা আমাকে কদিন ধরে পাগল করে দিল, মা আমার পুজোর শপিংয়ে তুমি ব্লগ বানিয়ে দাও। আর তোমরা জানো এখন আমি সত্যি কথা বলতে গিয়ে আমি প্রচণ্ড বিজি। আমার স্টুডেন্টদের যে বাড়তি এখন নির্মল বিদ্যালয় চলছে, নির্মল বিদ্যালয় চলার জন্য আমাদের রবিবারেও ছুটি নেই, রবিবারেও স্কুল যেতে হচ্ছে। আর সকাল থেকে তো বাড়িতে কাজ, স্যার নতুন করে কিছু বলতে হবে না, কাউকে উত্তর দেওয়ার মতো সময় নেই, আর আমি উত্তর দিচ্ছি কিনা সেটা দেখার আমার সময় নেই, তাই ব্লগ বানাতে হয় রাখছে। তোমরা জানো ব্লগ মানে আমার একটা কোনো ডায়েরি, আমার ডায়েরি। ও বড় হয়ে দেখবে, ওকে একদিন আমি বলছিলাম যে তোর কত ছোটোবেলাকার ভিডিও, যে 1 বছর 1.5 বছর আগে যে ভিডিওগুলো তুই কতটুকু ছিলি, বড় হয়ে এগুলো দেখবি, তখন বুঝতে পারছি না ক্যামেরাটা কোন দিকে হচ্ছে, তো সেদিন বুঝতে পারবি যে এখানে গান, এখানে মনসা পুজো হচ্ছে, খুব জোরে গান বাজছে। আমার যদিও কপিরাইট সব ভিডিওতে আছে, আমি এই নিয়েও মাথাও কামাই না, কারণ আমার কিছু পাবার আশা নেই, শুধু জমিয়ে রাখার আশা। মৃত্যুকাল কোথা থেকে আমার কিছু পাওয়ার ইচ্ছা নেই। আর স্কুল আর বাড়ি এই করতে গিয়ে আমার দম বেড়ে, স্কুলে এখন এত কাজের চাপ দিয়েছে, যারা স্কুল টিচার, যারা স্কুলে থাকে তারাই জানে, বিশেষ করে প্রাইমারি, যাদের না আছে একটা কম্পিউটার, না আছে কম্পিউটার চালক, মানে কম্পিউটার চালাতে জানে, তবু আমাদেরকে এত কিছু কম্পিউটারে কাজ করতে হয় ফোনের মধ্যে কাজ করে। 1.5 GB নেট, সেখানে যদি ফোনটা ফুরিয়ে যায়, একটা ভিডিও আপলোড করতে গেলেও আমাকে নেট লাগবে, সেটা থাকে না। কারো পোস্ট দেখবো, কারো কমেন্ট করবো, বা আমার নিজের পোস্টের কমেন্ট দেবো, রাতেরবেলায় দেখি পুরোটাই শেষ। বরকে বলে একটু ওয়াইফাইটা দিতে, সেও দিতে চাই না, বলে আমার ভিডিও দেখা হবে না, মানে সিনেমা দেখা হবে না, এই হবে না। তো চলো, বড় হয়ে যাচ্ছে, এবার দেখাই। প্রথমে কি বেরোচ্ছে তোমার ঝাঁপি থেকে? ঠাকুমার ঝুলি থেকে কি বেরোচ্ছে প্রথমে? যে তোর খুলতেই যেতে এত টাইম যায়, তাড়াতাড়ি কর। বেরুচ্ছে কি? হ্যাঁ, বীরভূমের ভাষা তো জানি, কিন্তু লোকে তো সেটা বোঝে না। সবাই নিজের ভাষাটাকে সঠিক মনে করে, কিন্তু সবার নিজস্ব মাতৃভাষা আছে, সেটাকেও মানে না। কুর্তি কেন? এই টপটা আমার সাইজের ছিল, ওর সাইজে পাওয়া যায়নি, তাই এটা আবার টেলারের কাছে দিয়ে ওর মাপের করা হলো। এটা একটা টপ, আর এর সঙ্গে একটা পাঞ্জাবি কি ঘাগরা, রাজস্থানি ঘাগরা। এই ঘাগরাটা অনেক বড় ছিল, তাই ঘাগরাটা আমার খাটাতে দম বেরিয়ে গেছে, আমাকে এই নিচে থেকে তুলে এটাকে ছোট করতে হলো। কোনো চুমকে না, এটা আসল আয়না, মুখ দেখা যাচ্ছে, আসল আয়না। হ্যাঁ, তাই তো কাজ। তো এইটা ওর কবে থেকে শখ যে আমি একটা ঘাগরা ইয়ে নেবো, তো এটা নিয়েছে। ঠিক আছে, তারপর চলো বেশ, এটা দেখানো হয়ে গেছে। হ্যাঁ, এটা এবার ওপাশে সরিয়ে দাও। হ্যাঁ, জামার পর জুতো,
এই জুতো কিনতে গিয়ে আমার সঙ্গে ঝামেলা। আমি নিজে হিল পরতে পারি না, আমার খুব প্রবলেম হয়, আমি ফ্ল্যাট পরি, কারণ আমাদের গ্রামে রাস্তাঘাট হাতটা সমস্যা, তারপরে হাঁটু যন্ত্রণা, চোখে প্রবলেম হয়। জুতোতে চুমু, ওর এমনি কোমরে যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, তারপর নিয়েছে এই হিল জুতো। সে দোকানের মাঝে মুখ বেজার করে দাঁড়িয়ে আছে, তারপর রেগে রেগে কিনে নিয়েছি। এবার এখন ওর বাবা আমাকে বকছে। এটা একবার পরে নি, না এখন পরতে হবে না। এই জুতোটাও নিয়েছে। পেন্সিল হিলও ছিল, কিনতে দেয় না, কারণ কি আমার পায়ের সাইজে ছিল। পেন্সিল হিল পরবে, চল পরে দেখা, জামা দেখা। এবার এবারে ওকে কোনো রকম কোনো ফ্যাশনেবল ড্রেস দেওয়া হয়নি, কারণ ফ্যাশনেবল ড্রেস আমাদের এখানে পাওয়াও যায় না, আর বড় হচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য ওর সব নর্মাল ফ্রক, সব নর্মাল ফ্রক। তো এই একটা ফ্রক সিম্পলের মধ্যে, কিন্তু কালারটা খুব মিষ্টি। আমি পছন্দ করেছি। ওর শুধু ঘাগরা বেশি হলেই হলো, ও ফ্রক পরতে এমনিই পছন্দ করে, আমারও ভালো লাগে ওকে ফ্রকেই দেখতে। এটা হচ্ছে অরিজিনাল কালার। এখানে বুকে একটুখানি ফিতে দিয়ে কাজ করা আছে, বো করা আছে। তো চলো, হয়ে গেল। তারপরে দেখা, এগুলো সব পরে পরে দেখাবে আর একবার। তারপরে এই জামাটা ওর নিজে পছন্দ, মানে আমি অন্যরকম ডিজাইন দেখছিলাম, কিন্তু ওটা ওর সাইজে ছিল না। ওর সাইজে আমার ফ্রক নেওয়াও খুব ঝামেলা, না ফ্রি সাইজ হচ্ছে, না হচ্ছে, কোনো নাম্বারে আসছে। তো এটাও খুব মিষ্টি কালারটা, দেখো কত সুন্দর কালারটা, ওপরে ডিজাইনটাও খুব সুন্দর। এখানে একটা বউ আছে, এখানে বোধ আছে। এটা বুকটা ডিজাইনটা উপরে টপের মতো হয়ে থাকবে এটা, আর নিচেতে এইটা গাউনটা, সব নর্মাল ফ্রক। এবারে এটা অনেক, ওর এবারে কোনো জামাই নেই। চলো সরাও, পরেরটা দেখাও। 3টে ফ্রক, কি হয়েছে? 7টা জামা, 7টা জামা হয়েছে, মানে আগে থেকে নেওয়া, তাই তো? 7টা, হ্যাঁ 7টা জামা হচ্ছে, একটা জুতো, আর 3টে ফ্রক, একটা পাঞ্জাবি, একটা রাজস্থানি ঘাগরা, একটা ওই ওর সঙ্গে ওই টপটা, আর একটা গাউন, আর একটা লেহেঙ্গাটা আগের পুজোর জামার ভিডিওতে দেখানো হয়েছে। লেহেঙ্গাটা আগের পুজোর ভিডিওতে দেখাচ্ছিল, কিন্তু ওর বড় হয়েছিল বলে ও পরতে পাইনি। আমি একবার পরেছিলাম, পরার পর ওটা এখন ঢুকিয়ে রেখে দিয়েছে, এখন ওটা এবারে পরবো। ওর ওই জ্যাকেটটার জন্য আমার অত ভালো লাগে না, তারপর আছে এইটাও আমার খুব ভালো লাগে। এই একটা ফ্রক, খুব মিষ্টি কালার, এবং কাপড়ের কোয়ালিটিগুলো খুব সুন্দর। এটা ওর সব নর্মাল ফ্রক, দেখেছো, খুব সফট একদম। তা আমি ওর বাবা এই 3টে ফ্রক ওকে দেওয়া হয়েছে, মানে ফ্রকই দেওয়া হয়েছে, দেখো কোনো রকম কোনো হাতটা ছিল, এই হাতাগুলো লাগিয়ে দেবো, আমি লাগিয়ে দেবো। তো এই হচ্ছে একটা ফ্রক। ওরই পুজো, এখন ওর কোথা থেকে আসবে জানি না, পিসি ঠাম্মা দেবে, আমাদেরকে কেউ দেয়নি কখনো, আর এখনও দেয় না। এটা দেখা হতে হবে না, এটা তো গত বছর অনেকেই দেখেছে। বাইরে থেকে একবার, হ্যাঁ বাইরে থেকে দেখে না, এটা খুললে আর গোছানো এটা খুললে গোছানো যাবে না। দেখা একবার ঠিক দেখা। এই লেহেঙ্গাটা কালারটা খুব মিষ্টি বলে আমি গত বছর যখন অপারেশন করতে গেছিলাম, আমার গলায় অপারেশন করার সময় ওর এটা কিনে এনেছিলাম। এত সুন্দর কাজটা আর এত সুন্দর ডিজাইনটা, দেখো এত সুন্দর, মানে কালারটা এত মিষ্টি কালার। তা ওর বড় হচ্ছিল গত বছর, এবারে আশা করছি ঠিক হয়ে যাবে, কারণ ও এবারে আমার সময় লম্বা হয়ে গেছে। চল অন্যটা দেখা। তারপরে আছে এই গাউনটাও তোমাদেরকে, পুজোতে মেইন জিনিস লেহেঙ্গা লাগবে। এই গাউনটাও তোমাদেরকে একবার দেখানো হয়েছে, কিন্তু হয় না, এটা হয় না, দেখিয়েছিলাম রে। না এটা আমার অপারেশনের পরে আমার এক চেক আপ করতে গেছিলাম, তখন নেওয়া হয়েছিল। এখনও দেখো স্টিকার ফিকার সব, মানে এখনও কাটা হয়নি, হাত পর্যন্ত লাগানো হয়নি। তো তখন থেকে ভরা আছে, কোনো ওকেশন ছিল না, পড়া হয়নি, তাই ও এখন এটা পুজোতেই পরবে।
এটাও দেখো খুব সুন্দর কালারটা, খুব মিষ্টি কালার। তো এইটা পরে ওর একটা ছবি আমি তুলেছিলাম জাস্ট ওর গায়ে মাপে খাটানোর জন্য। তো হাতা ফাতা লাগানো হয়নি, কিছুই করা হয়নি, এরকম রাখা আছে। তো এগুলো এবারে পুজোতেও সব পরবে। আলোটা পড়ছে না ঠিক, কোন দিকে যে আলো আছে, এই দিকটা, এই দরজাটা খুলে দে, দরজাটা বন্ধ করেছিস কেন? হ্যাঁ হয়েছে 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 হয়েছে, খুব হয়েছে। এবার আলাদা একটা পরবো, চল। স্টিকার লাগিয়ে কই কিচ্ছু না, থাক থাক, এটা কালারটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়। এটা সি গ্রিন, সি গ্রিন কিন্তু কেমন কেমন যেন লাগছে। কি উল্টো পাল্টা করি, ওই দরজার কাছে দাঁড়া, তারপর তো পা থেকে আসবে। ওটা আবার কি? বেশ চলো, আলাদা একটা পরে আসবো। ওই দরজার কাছে যা, পুরোটা আসছে না নইলে। হ্যাঁ খুব ভালো লাগছে। বাবা রে, জান্না কাটা পড়ি। ও বারে বারে বিল কাউন্টারে গিয়ে চেক করছে, মা আমার ওই ফ্রকটা নিয়েছো তো, এই ফ্রকটা ওর এত পছন্দ হয়েছে, এই ফ্রকটা নিয়েছো তো। অনেক ঘোরা হয়েছে। আলাদা একটা পরবো। আরে তো নাজি পরে, দাঁড়া ওখানে দেখো, সব সিম্পল ফ্রক, একদম কিউট সিম্পল। এইটা আমার মনে হচ্ছে একটু চাপতে হবে, বড় বড় লাগছে নয়? বডিতে ঢিলা হচ্ছে তোর? না, এই হাতটা ধুয়ে দেওয়ার পর কটন তো সিং করবে নাকি কে জানে। ক্যামেরাতে কি লেগে আছে গো? এবার পরিষ্কার পরিষ্কার করতে গিয়ে আমার ড্রেস আছে। বেশ যা, ওখানে দরজার কাছে যা, নাহলে তো তোকে দেখতে পাচ্ছি না আমি। পরিষ্কার করতে গিয়ে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এই টপটা আমার সাইজে ছিল, কিন্তু টপটা ও ওইভাবে পরে যেহেতু কোমরে কাজ আছে, ওই জন্য ও বলছে আমি এটাকে ভেতরে ইন করে পরবো। এই ঘাগরা এত বড়, আমার থেকেও সাইজে বড় ছিল, সেই ঘাগরাকে আমাকে ছোট করতে হলো। আমার তো আর মেশিন নাই, হাতে সেলাই করে করে। খুব ভালো। তারপর ঘুরে পড়ো না, বেছাড় দেখি কতটা লম্বা লাগছে তোকে, দেখি। বাবা তো বড় লাগছে। আবার ঠাকুর ঘর থেকে বেরো বেরো, জুতো পরে ঠাকুর ঘরে ঢুকছে। ওই বাইরে দাঁড়িয়ে থাক, দেখবে আমি হেঁটেও থাকতে পারবো। আমি তো জামা পরে নাকি হাঁটতে পারবো না। পুজোতে বলে বৃষ্টি হবে, তো তুই জামা কাপড় পরবি কখন? জামা কাপড় পরার তো সুযোগই নাই। আর আছে কিছু? আর কিছু নেই কি? ও সব দেখাতে হবে না, দেখলে ওর শপিং। এখন বাজে রাত্রি 10টার সময় ব্লগ করছি। সারাদিন আমি ব্লগও করতে পারি না। এখন যেহেতু বাড়িতে আমি খাই না, বাড়িতে খাওয়ার টাইম পাচ্ছি না, স্কুলে খাবার নিয়ে যাই, টিফিন টাইমে খাই, টিফিন টাইমে একটু ফেসবুক দেখতে, আমার সেটাও পাই না দেখতে। মানে খুবই কষ্ট করে লুকিয়ে চুরিয়ে কোনো সময় যদি কখনো দেখি, সবার পোস্ট কমেন্ট করতে পারি না, আমার নিজের কমেন্টে উত্তর দিতে পারি না। বারবার বলছি, তাতে যদি আমাকে কেউ ভুল বোঝো, আমার কিচ্ছু করার নেই। আজকে ভুল আমি ভাঙাতেও যাবো না কখনো। কারণ আমাদের স্যার না একটা কথা বলতো, যে কলসি ভরা না, ভর্তি কলসি, সেই কলসি ভরতে গেলে আর আওয়াজ করে না। আমরা একটা স্যারের জন্য রিপোর্ট করেছিলাম যে স্যার আরে টোটালি ভুল তথ্য দিচ্ছেন। পরে স্যার স্বীকারও করে নিয়েছিলেন, অথচ আমরা যেটা সঠিকটা জানি, আমাদের কথাটাকে তিনি
গুরুত্ব দিচ্ছেন না। আমি তার নামটা এখন করবো না, কারণ এখন তাদের সঙ্গে আমার গুড রিলেশন, সেই সব স্যারদের সঙ্গে আমি তখন 9-এ পড়ি। তো আমরা সমস্ত ছাত্রছাত্রী মিলে সেই স্যারের বিরুদ্ধে আমরা একটা কমপ্লেন দিয়েছিলাম। তো স্যার বলেছিলেন, যে স্যারের কাছে বলেছিলাম, তো স্যার আমাদেরকে বোঝাচ্ছে, বলছে আমরা বুঝতে পারছি যে সে ভুল বলছে, তোরা ঠিক বলছিস, তবুও কিছু বলতে পারছি না, কেন কলিগ তো। তো একটা জিনিস জানিস তো, যে কলসি ভর্তি থাকে না সে কখনো আওয়াজ করে না, আর যে কলসি ভর্তি নেই সে বেশি মানে সে যে ভুল বলেছে সেই ভুলটাকে সে কিছুতেই স্বীকার করবে না। চিৎকার চেঁচামেচি করে কত জায়গায় নালিশ করে করে শেষকালে সে হার স্বীকার করতে বাধ্য হলো, এবং পরে স্টুডেন্টদের কাছেও বললো হ্যাঁ তোমার ভুলই ছিল। এটা মানে খুব একটা সহজ কথার উত্তর। আমি সেই কথাটা যদি বলি, এখানে উল্লেখ করি, সেই স্যারও বুঝে যাবেন যে আমার বিষয়ে কথা বলছেন এবং এই কথাটা। তো আমরা সমস্ত স্টুডেন্টরা ক্লাস বয়কট করেছিলাম, মানে আমি একা না, সবাই তো বুঝতে পারছিল স্যার আমাদেরকে মিসগাইড করছে। তো সেখানে ওই যে স্যার যিনি এখন রিটায়ার্ড করে গেছেন, সেই স্যার আর মানে যিনি আমাদের পক্ষে হয়েছিলেন, মানে সব স্যারই আমাদের পক্ষে ছিলেন, তো তিনি একটা কথাই বলেছিলেন, আমার খুব প্রিয়, তিনি বলেছিলেন শিক্ষিত মানুষ না কখনো বেশি শব্দ করে না, চেঁচায় না, অশিক্ষিতরাই বেশি চেঁচায়, বেশি শব্দ করে, বেশি বলে। তাই চুপ থাকার মতো ভালো জিনিস নাই, নীরবতাও একটা বড় অস্ত্র হতে পারে। তোমাকে নিয়ে যে যা খুশি বলতে পারে, কিন্তু তুমি সেখানে কিছু বলতে চেও না, তাহলে কিন্তু তুমিও তাদেরই লেভেলের হয়ে গেলে। তুমি জানো তুমি কি, তুমি নিজের কাছে পরিষ্কার তুমি কি, তোমার কাউকে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। আর আমি মনে করি আমি যে জায়গায় আছি, যে জায়গা থেকে এসেছি, যেখানে আছি, আমি সততার সঙ্গে আছি, এবং এটা আমার গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে আমি বলতে পারি যে আমি সততার সঙ্গে আছি। কেউ কোথাও এতটুকু আমাকে টলাতে পারবে না। আজকে একটা শিক্ষক দিবসের কবিতা দিই, আমাকে বলছে ইডি ডাকবে, দুদিন পরে এই সিআইডি ডাকবে। যে আমাকে কথাটা লিখছে তার জন্মানোর আগে থেকে আমি চাকরি করি। আমার 2006 সালে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তখন স্যার জন্মায়নি। আমার দুর্ভাগ্য যে আমি জয়েন করতে পারিনি তখন। আমার সংসার, পরিবেশ, আমার পরিস্থিতি, আমার তারপরে রাজনৈতিক পরিবেশ, সমস্ত কিছু ঘেঁটে এমন হয়ে গেছিলো যে আমি 2010 সালে, কিন্তু একদম প্রথমেই আমার ফেব্রুয়ারি 2010 সালে, যারা বারবার জানতে চাও আমি কতদিন চাকরি করছি, কবে চাকরি পেয়েছি প্রশ্ন করো না, আমি 2006 সালে আমি পেয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট। 2010 সালের 27শে ফেব্রুয়ারি আমার ওই লেটারটাতে সাইন হয়, 27শে ফেব্রুয়ারি বলছি, 26শে ফেব্রুয়ারি 2010 সালের 26শে, মানে গোটা জানুয়ারিটা বাদ দিলে গোটা 10 সালে আমি চাকরি করেছি। আজকে 2022 সালে আমার 13 বছর রানিং চলছে চাকরি। এবং আমি স্টুডেন্টদের কাছে স্টুডেন্টরা, আমি সবাইকে বলবো যে আমার নামে কুৎসা রটায় বা বলে আমি অশিক্ষিত, গোয়ার, আমার ভাষার উচ্চারণ ঠিক নেই, আমি সব কিছু আমি গর্বের সঙ্গে গ্রহণ করি। আমি এখান থেকেই সব কিছু শিখেছি, এখান থেকে আমি সব কিছু পেয়েছি, এখানকার জল হাওয়াতে আমি বড় হয়েছি, এখানকার ভাষা থেকে আমি বড় হয়েছি, এখানকার খাবার খেয়ে আমি বড় হয়েছি। তাই এখানকার মতোই বলবো, আমি তোমাকে কখনো নকল করব না। তোমার ভাষাকে, তোমার ব্যবহারকে, আচরণকে, তোমার শিক্ষাকে, দীক্ষাকে আমি কখনো নকল করব না, ঠিক আছে? আর একটা জিনিস, আমি নাচতে ভালোবাসি, আমি গাইতে ভালোবাসি। তাতে যদি কারোর প্রবলেম হয়, আমি ছোটো থেকে আমার খুব ইচ্ছা ছিল নাচের অংশগ্রহণ করা। আমার খুব, তোমরা আমার জিমনাস্টিক দেখেছো আমার খেলাতে, কিন্তু পয়সার অভাবে আমার বাবা আমাকে কোথাও দিতে পারেনি। একটা কোচের অভাবে আমি আজকে কিছুই হতে পারিনি। শুধু পড়াশোনাটা নিজের জেদে করেছি, সেখানটা নিজের জেদ ছিল, স্যারদের সাহায্য ছিল, অনেক স্যার আমাকে বই দিয়েছেন, সাহায্য করেছেন, বিনা পয়সায় টিউশনি পড়িয়েছেন, তাই আমি আজকে পড়াশোনাটা চালিয়ে যেতে পেরেছি। কিন্তু একজন মানে ডান্সার হতে গেলে, বা একজন আমার বাবা যেহেতু আর্টিস্ট, আঁকে, আমি একজন আঁকিও হতে পারতাম, কিন্তু আমার বাবার সময় দিতে পারিনি, কারণ বাবার পেশাটাই ছিল এঁকে ইনকাম করা। তা বাবা যদি আঁকতে যায়, আমাকে কখন শেখাবে? সারাদিন পরে সে টায়ার্ড হয়ে ফিরে আসতো, তা সেটাও আমার দ্বারা হয়নি। আমি নাচ তো করতেই পারি না, সেখানে পয়সা দেওয়ার কোনো ছিল। আমার মেজো বোন এত সুন্দর নাচে, এখন তো মোটা ফিগার হয়ে গেছে, তাও যা সুন্দর নাচ, আমি যদি কখনো সুযোগ পাই তো তার নাচের ভিডিও আমি দেখাবো। আমার মেয়েরা উইদাউট নাচ, উইদাউট কোনো ড্যান্সার, কি বলবো, প্রশিক্ষক ছাড়াই, তারা কোনোদিন নাচ শেখার ছাড়াই, আমি যে নাচের ভিডিওটা যে পোস্ট করেছি না আমার বড় মেয়ের,
তো সে কোনোদিন নাচের প্রশিক্ষণ ছাড়াই শুধু আমার কথা রাখতে আর আমার কেয়ারে, আমার তত্ত্বাবধানে আমি তাকে গাইড করার জন্য সে আজকে ওই নাচটা করতে পেরেছে। আমি নিজেও কিন্তু নাচ জানি না, নাচ আজকাল সবাই করে মন ভালো রাখার জন্য। আর থাকে কবিতা বলা। আমাকে এই চাঁদ মাস্টারমশাই যার মনসা মঙ্গল আমি করলাম, আমি বললাম মানুষই তুমি লেখা থেকে অনেক পিছিয়ে গেছো। আমি কে বললো? আমি লিখি, আমি ডায়েরিতে লিখে রেখে দিই, কারণ লেখা আমার জন্য লিখি। আমার লেখা সৃজনাত্মক, উৎপাদনাত্মক নয়। তাই আমার লেখা নিয়ে লোকে হাজারটা মন্তব্য করবো। আমার মন খারাপ থাকলে আমি লিখি, আমার মন ভালো থাকলে আমি লিখি। আমার লেখা ডায়েরিতেই থাকবে। আমার ফেসবুকে প্রচুর লেখা আছে যেগুলো অলরেডি করা আছে, যদি কখনো সুযোগ পাই পোস্ট করব। আপনারা দেখেছেন আমার মেয়েকে নিয়ে আমি প্রচুর ভিডিও করি, সেগুলো কিন্তু আমারই লেখা। সেই লেখা কি কখনো আপনারা পোস্ট দেখেছেন? আমাকে কখনো দেখবেন না কোথাও বিশাল কিছু বড় করে প্রমাণ করতে নিজেকে। আমার পেজে কবে 100K পেয়ে গেছে, কবে 1 লাখ হয়ে গেছে। আমি কিন্তু কোনো সেলিব্রেট করিনি, প্রয়োজনই মনে করি না এগুলো করার। মানে মানুষের ভালোবাসা দিয়েছে, মানুষ ভালোবেসেছে, আমি চিরকৃতজ্ঞ তাদের প্রতি, ধন্য। কিন্তু সেটাকে নিয়ে আমাকে সেলিব্রেশন করতে হবে, এটা কোনো দিবে। আর আমার সময়ই নেই, আমার মেয়ের জন্মদিনই করিনি। আমি আজকে মেয়ের 5-6 বছর পরে গত বছর জন্মদিন করেছিলাম, খুব কান্নাকাটি করছিল। তাও কি হঠাৎ বিকালবেলায় ঠিক করে, প্রত্যেক বছর আমার মেয়ের জন্মদিনে আমার পরীক্ষা থাকে, 27 নভেম্বর পরীক্ষা চলে। তাই আমার কোনো কিছুই করার থাকে না। সন্ধ্যেবেলায় ওর বাবাকে বলে একটু ওই আটা, একটু কাবলি ছোলা টোলা কিনে এনে, একটু লুচি ঘুগনি পায়েস করে একটা কেক এনে, মানে স্কুল থেকে আসার পথে খুব টায়ার্ড লাগে, আর পারি না। ওর কটা বন্ধুকে বলে ওই রাতের বেলায় ওর জন্মদিন হয়েছিল। এবারে তো হবে না, কারণ এবারে তো আমার স্কুল থাকবে। রবিবারে পড়েছে, তার মানে তাহলে এবারে হবে। কোনো বছর মানে আমাদের ফাইনাল খেলা থাকে, চক্রের খেলা থাকে, বা ইয়ের খেলা থাকে, পঞ্চায়েত খেলা থাকে, তো অসুবিধা হয়। ওর জন্মদিনটা এমন একটা টাইমে, আমারও তাই পুজোর মাঝে পড়ে যায়। তা এগুলো মেয়ের জন্মদিনে আমি কখনো করতে পারি না। স্কুল থেকে এসে আমার পক্ষে সম্ভব হয় না যে লোক নিমন্ত্রণ করে সেখানটা টোটালটা ম্যানেজ করে। স্কুল আমার কাছে একটা খুব ভাইটাল জায়গা। পৃথিবী উল্টে যাবে কিন্তু আমি স্কুল যাব, আমি রোগে ভুগি যাই হোক। আমার যন্ত্রণা নিয়ে আজও পর্যন্ত আমি অপারেশন না করে আমি মেডিকেল লিভ নিয়েছিলাম, শুধু ওষুধগুলো খেয়ে আমার মধ্যে প্রচণ্ড সাইড ইফেক্ট হচ্ছিলো, যেগুলো নিয়ে আমি স্কুল যেতে পারছিলাম না। সেই সাইড ইফেক্টটা কাটানোর জন্য আমার মেডিকেল লিভ নেওয়া, এবং সেগুলো যখন সাইড ইফেক্টগুলো আস্তে আস্তে শরীরের সঙ্গে শ্যুট করে গেছে, ডাক্তার বলেছে 2 মাস পরে তুমি শীতকাল পড়ুক, তখন তুমি তোমার সময় মতো একবার জেনারেল সার্জনকে দেখিয়ে অপারেশন করে নিও, কারণ ততক্ষণে আমার মা, আমার বাবা, আমার ঠাকুমা আশা করি ঠিক হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাইও নি, বলিও নি আমার ঠাকুমায় এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। বলবে বারবার শুধু সমস্যাই দেখায়, কিন্তু আমি যে কি সমস্যায় ভুগি সেটা আমি জানি। আমার ঠাকুমার মুখটা পুরো থেদলে ছেঁচে গেছে। অত বয়স্ক একটা মানুষ সবসময় চলে বেড়ায়, বসতে পারে না, হাঁটতে পারে না। পুজো হয়ে গেছে, খালি পড়ে যায়, খালি সব সময় পড়ে যায়। এত বারণ করি যে তুমি হাঁটাচলা করো না, তুমি বসো, কিন্তু বসতে পারে না। বলে বসে থাকলে আমার সব টান ধরে, যন্ত্রণা করে, শুলে যন্ত্রণা করে। ঠাকুমাকে যে একটু তেল ম্যাসাজ করছে, আমি তেল ম্যাসাজ করে দিয়েছিলাম 2 দিন, ম্যাসাজ করতে যাচ্ছি একটু ধরতে পারি না, এত সফট হয়ে গেছে ঠাকুমা। যেখানটায় তেল ম্যাসাজ করতে যায় সেখানেই ছাল উঠে যায়। ঠাকুমাকে একটু হাতে ধরে তুলেছে, কোথাও আমি একটু উঁচু জায়গায় তুলতে পারি না। সেই মানুষটা মুখ টুকে পড়ে গেছে একদম মেন রোডে, পাকা রোডে, যেন আমার বাড়ির সামনে মেন রাস্তা। তা মুখ টুকে পড়ে যাওয়ার জন্য আমি যে কি ঝামেলার মধ্যে আছি আমি জানি। তারপরে তার মধ্যে যারা আমাকে যে জ্ঞান, যে শিক্ষাই দিয়েছো, যাই করেছো, আমি তার জন্য কৃতজ্ঞ। তো ঠাকুমা, আর যে ভিডিওগুলো তোমরা দেখো না, এই ভিডিওগুলো আমার বহুদিন আগে, আমি ছুটিতে ছিলাম, যখন লকডাউনে ছিলাম তখনকার ভিডিও আমি একটা করে পোস্ট করি। এখন আমার স্কুল থেকে এসে কিছুই হয় না। তোমাদের মনে হয় যে আমার ভিডিওর মুখের সঙ্গে এই মুখের কোনো মিল আছে? চোখ মুখ দেখলে মানুষ বুঝে যায় যে এই মানুষটা কতটা টায়ার্ড। এখন এই যে এতটা রাত হয়ে গেছে, শুধু মেয়ের জেদের জন্য আমি এই ব্লগটা করতে এলাম। ঠাকুমাকে সুস্থ করতে আর অনেকটা টাইম। ঠাকুমায় পুরো এই চোখটা ছেঁচে গেছিলো, এই কপালের 4-5 জায়গায় কেটে গেছিলো, এত ব্লিডিং, না সেলাই হয়েছে, আর 2 দিন কন্টিনিউ ব্লিডিং হয়ে গেছে, এত রক্ত বেরিয়েছে। এই দিকটা টোটালটা ফুলে ঝুলে গেছিলো, সব মানে একদম যাচ্ছে তাই অবস্থা। যার হাতে ধরলে ছাল ছেড়ে যায়, সে মুখটা ঠুকে পড়ে গেছে, বৃষ্টি পড়ছিল, পড়ে গেছে। সে ঠাকুরের ফুল তুলতে গেছিল কোথায় জানি না। তো আমার একটা বন্ধু দিতে এসছে, তা বলছে আমি ওই বাড়ি যাবো না, আমাকে বকবে, আমাকে অন্য জায়গায় কোথায় দিয়ে। ঠাকুর যখন এসে ভয়ে, মানে ঠাকুরের মুখটা থেকে আমি এত ভয় পেয়ে গেছি,
কারণ ওই মানুষটা আমার কাছে খুব প্রিয়। ওই মানুষটা শিখিয়েছে কি করে শরীরকে কসরত করে জীবনে প্রতিষ্ঠিত হতে হয়। আমাদের আজকে যেটুকু সম্পত্তি আমার দাদুর আছে, যা আছে, সব আমার ঠাকুমায়ের কসরতের সম্পত্তি। ঠাকুমা প্রচুর সংসারের পিছনে স্যাক্রিফাইস করেছে। সেই মানুষটা নিয়ে প্রচুর প্রচুর লেখার একদিন ইচ্ছা আছে। আশা করছি পুজো তো 7 দিন ছুটি, মানে লক্ষ্মী পুজো পর্যন্ত সেই ছুটি কদিন বাড়িতে এত লোকজন থাকবে, লেখার তো সুযোগই নেই। যদি পারি তখন আমি ঠাকুমাকে নিয়ে লিখবো। আর এখন সত্যি কথা বলতে কি, স্কুল থেকে এসে আমি এই যে 5টার সময় এসে আমি একবার ক্লান্ত হয়, শুই, তারপর সন্ধ্যেবেলায় টিফিন, রাতে রান্না করে, মানে কিছুই করতে ইচ্ছা করে না। আজকে মেয়ে কবে থেকে বায়না ধরেছে, মা তুমি আমার ব্লগটা বানাও। আমি বলেছিলাম বেশ, তুই এই আমি যে পরীক্ষায়, আমি একটা পরীক্ষায় গার্ড হলাম, এই প্রথম পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পরীক্ষায়। তাই আমি বললাম তোর এই পরীক্ষাটা হয়ে যাক, তো আমি তারপর আমারও আমি যেহেতু গার্ড দিয়েছি, আমার একটা চাপ ছিল, কারণ ওখানে প্রচুর কাজ থাকে সেগুলো। তা ওইসব করে তো আমি যদি ফ্রি থাকবো তোকে আমি ভিডিও করে দেবো। তো কবে থেকে পাগল হয়ে যাচ্ছে, তুমি আগে আমার কত কথা শুনতে, আমার এখন শুনো না। আমি ব্লগই দিতে পারছি, আমি ব্লগ, আমার তো আর ব্লগ করার প্রয়োজন নেই। আমি লকডাউনে ছিলাম, আমার সময় কাটানোর দরকার ছিল। আর এখন বিশেষ বিশেষ দিনগুলোতে করার চেষ্টা করি। আর ব্লগ আজকে করি, রবিবারে করছি, দেখা গেল সেই শুক্র শনিবার গিয়ে পোস্ট করছি। সময়ই তো নয়, আমি এডিটিং করবো, সেই সময়টুকু তো পেতে হবে। চলো, অনেক কথা বলে নিলাম। তাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি কখনো কাউকে শত্রু ভাবি না, আর সবাই মিত্র। আর আমি সেরকম মন মানসিকতা কখনো মনে খুশিও না। তবে কষ্ট লাগে যাদেরকে এত আপন ভাবি, সে নিজের ঘরই হোক আর পরই হোক, তারা যখন, যাই হোক, তারা যখন মিথ্যা বলে। কিছু কাছের মানুষের কাছ থেকে এত বড় কয়েকটা মিথ্যা কথা পেয়েছি, যে মিথ্যা কথাটা তুলনা হয় না। কেমন লাগছে দেখো, কি এটা খেলা? এটা আমার নিউ চুল। ঠিক আছে, চলো এবার খেতে হবে তো নাকি? না এখনো কিছু তোমার বক্তব্য বাকি আছে? বক্তব্য না, এখনো কিছু জিনিস দেখানো বাকি আছে। ওগুলো যখন সাজবে পুজোতে, তখন প্রতিদিন ছবি তুলবে আর পোস্ট করবে, তখন সবাই দেখতে পাবে। আমি আর পাচ্ছি না, আমার ঘুম পেয়ে গেছে আবার। চলো টাটা, গুড নাইট।